রাইকে মেরে ফেলতেই এবার রাইয়ের ওড়নায় আগুন ধরিয়ে দিল ইচ্ছাকৃতভাবে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অনির্বাণকে তৈরি করে নিচে নিয়ে আসা হয়, ঠিক সেই সময় ঈশা রাইকে বলতে থাকে যে রাই দেখো, ওই যে তোমার বর চলে আসছে, এবার আর তোমার তর্স হয়েছে না নিশ্চয়ই। ঠিক সেই সময় ঈশাকে মুচকি হাসি দিয়ে রাই লজ্জা পেয়ে যায় এবং বলতে থাকে যে ঈশা, তোমার কি মাথা খারাপ হয়েছে, কী সব বলছো বলো তো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দিদিভাই হাসছিস হেসে নে, কারণ আর যাই হোক না কেন তোর কপালে খুব একটা বেশিক্ষণের জন্য সুখ সইবে না, এই সব কী করে দুঃখে পরিণত করতে হয় সেই ব্যবস্থা আমি অলরেডি করে ফেলেছি। এবার শুধু তোর আসার অপেক্ষা, তুই একবার এই ঘরে আয়, তারপরে দেখ এই ঘরেই তোকে কী করে আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিই। তোর ছাই নিয়ে আজকে তোর বর ফিরবে বাড়িতে, নাকি তোকে নিয়ে। তোর বর নিশ্চয়ই এতক্ষণে অনেক স্বপ্ন দেখে ফেলেছে যে আজকে তোদের ফুলসজ্জা হবে, তোর আবারও এক হবি, তারপর তোদের সন্তান হবে, তোদের একটা সুখের ফ্যামিলি হবে। সেরকম কোনো কিছুই হবে না, সেই সব স্বপ্নের মধ্যে আমি ছাই দিয়ে দিব রায় দিদিভাই, কারণ আমি যখন ভালো থাকতে পারবো না, আমি ভালো থাকার অধিকারটুকুও কাউকে দিব না। ঠিক সেই সময় রাই এবং অনির্বাণকে একে অপরের মুখোমুখি করা মাত্র ঈশা বলতে থাকে যে না না, এমনি এমনি কিন্তু বর বউয়ের মুখ দেখা যাবে না, আগে শুভদৃষ্টি হবে, তারপরে মালাপতা হবে, তারপরে সিঁদুর দান হবে, তারপরে গিয়ে তোমরা একে অপরের সাথে চুটিয়ে আবার প্রেম করতে পারবে। ঠিক সেই সময় অনির্বাণ রাইকে দেখে চমকে ওঠে এবং বলতে থাকে যে ঠিক যেমন তুমি আগের মতনই রয়েছো রাই, এই 2 বছরে কিছুই পরিবর্তন হয়নি, বরঞ্চ তার থেকে বেশি তুমি দ্বিগুণ সুন্দর হয়ে উঠেছো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তুমি যে আমাকে বাটার লাগাচ্ছ সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি অনির্বাণ। ঠিক সেই সময় ঈশা আর দৌলতে যখন অনির্বাণ এবং রায়ের শুভদৃষ্টি হয়, ঠিক সেই সময় সকলে যখন আনন্দে মেজাজে মেতে উঠে, ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে নীলু রায়ের রুমে গিয়ে আগুন ধরানোর চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে রাই দিদি ভাই, এবার তুই শুধু একবার এই ঘরে আয়, তারপরে দেখ তোর বিপদ কী করে আমি বাড়াই। অন্যদিকে শুভ দৃষ্টির পর পান পাতা সরানো মাত্রই যখন নীলুকে কোথাও রাই দেখতে না পায়, ঠিক সেই সময় নীলুকে না দেখা মাত্রই রাই ঘাবড়ে ওঠে এবং বলতে থাকে যে আচ্ছা, আমি সকলকে দেখতে পাচ্ছি, এখানে তো নীলুকে কোথাও দেখতে পাচ্ছি না, ও কোথায়, তোমরা কি কেউ আবার ওকে বকাঝকা করেছো? আচ্ছা মা, আজকে বিশেষ একটা দিনে ওকে বকাঝকা না করলে কি নয়। ঠিক সেই সময় রাইয়ের দাদাভাই বলতে থাকে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, ওর মতো নির্লজ্জ বিহেভিয়ার লজ্জা শরম কি আদৌ আছে নাকি বলতো, যে তুই আমাদেরকে শুধু শুধু দোষারোপ করছিস। দেখ গিয়ে কোথাও হয়তো বা বসে আবার কোনো সর্বনাশের ফোন দিয়ে যাচ্ছে, নয়তো বা ওর ধারা আর যাই হোক না কেন এই কাজটা ছাড়া অন্য কোনো কাজ তো করা সম্ভব না, তাই না? কোনো ভালো কিছু তো করতেই পারে না। আর তোর ভালো দিনের সাক্ষী ও নিজেকে কেনই বা করতে যাবে বলতো, ও তো নিজে থেকে কোনোদিনও তোর ভালো চাইনি, তাহলে তুই কী করেই বা এই জিনিসটা আশা করলি রে রাই, যে ও তোর ভালো দিনে সামিল হবে। ঠিক সেই সময়ই রাই বলতে থাকে যে না, কেন যেন আমার মনটা খুঁতখুত করছে, ও আবার না কোনো বিপদ বাড়িয়ে বসে। এ বাড়িতে থেকে নিল এমন কোনো কাজ করিস না যার ফলে কিনা আমার মুখটা পুড়ে যায়, কারণ আমি চাই না যে যাবার পথে এই বাড়িতে আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থেকে যাক স্মৃতি হিসেবে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে কি রে দিদিভাই, তুমি সে আমাকে খোঁজাখুঁজি করছিস, আমি তো এখানেই ছিলাম, আমি সব কটা কথা তোর শুনছিলাম, তুই আমাকে মিস করছিস তাই তো? মিস করেই বা কী লাভ, কদিন বাদে তো তোরা আমাকে ধরে বেঁধে জেলে দিয়েই দিবি তাই না? তাহলে তখন তো আর আমাকে রোজ রোজ তোরা জেলে দেখতে আসবি না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সেই আলাপটা না আমরা বাড়ি গিয়ে সারবো। তখন নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, সেটাই তো একটা সমস্যা, তোকে নিয়ে তো শ্মশানে যাবো নাকি বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগছে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।